Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু হচ্ছে ডার্সি কোটসের লেখা হাউস অফ সিক্রেটস, যার বাংলা অনুদিত নাম রহস্য কুঠি। যারা এর আগে ছায়াবাড়ি নভেলটি শুনেছেন, সেই ছায়াবাড়ি নভেলেরই পরবর্তী সিকুয়েল হচ্ছে এই রহস্য কুঠি, এবং আমাদের এই ধারাবাহিক উপন্যাসের প্রত্যেকটির আগে পরের পর্বের লিংক আপনারা পাবেন নিচের ডেসক্রিপশন বক্সে। তো শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে হাউস অফ সিক্রেটস বা রহস্য কুঠি, আজ পর্ব 29। চোখ দুটো খোলার চেষ্টা করতেই ব্যথা করে উঠল। সফি বুঝতে পারছে আলোটা খুবই ক্ষীণ, তবু এইটুকু আলো সহ্য হচ্ছে না ওর চোখে। আশেপাশে ফিস ফিস করে কথা বলছে কারা যেন, কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছে না সফি। কথাগুলো অস্পষ্ট ভাবে কানে আসছে। একটা ঘোড়া পর্যন্ত নেই, পায়ে হেঁটে যাওয়া এত দূরের পথ, এরকম টুকরো টুকরো ভাবে কথাগুলো কানে আসছে। উঠে বসার চেষ্টা করলো সফি, ফিসফাস থেমে গেল। একটা হাত ওর মাথার পেছনে ধরে উঠে উঠে ওকে বসতে সাহায্য করলো। ঠোঁটের কাছে একটা কাপ তুলে ধরলো কে যেন। জোসেফের কণ্ঠস্বর কানে এলো, খেয়ে নাও। যেমন বলা হলো সেরকমটাই করলো সফি। প্রথম চুমুকের পরও বুঝতে পারল আসলে কতটা তৃষ্ণার্ত ছিল সে। কাপটা ধরে ঢকঢক করে জল খেতে শুরু করলো সে। সাধারণ জল, অথচ কি আশ্চর্য রকম সুস্বাদু লাগছে সেটা ওর কাছে। জোসেফ কাপটা ধরে বলে উঠল, আস্তে আস্তে খাও। জলটুকু শেষ করে শ্বাস টানল সফি। শরীরের সব ক্ষত এবার যন্ত্রণা ছড়াতে শুরু করেছে, আর কোথায় আছে সেটাও বোধগম্য হলো। পার্লার রুমে ফিরে এসেছে ওরা সবাই। দাউ দাউ করে আগুন জ্বলছে ফায়ার প্লেসে। ভেজা কাপড় চোপড় গায়ে না থাকলে অসহ্য হয়ে উঠতে হয়তো এই গরমটা সফির কাছে। অবশ্য তখন ওর গায়ের ওপর একটা কম্বল চাপা। বিপরীত পাশের সোফাটার দিকে তাকালো সফি, দেখলো এলি শুয়ে আছে, চোখ দুটো বন্ধ। গ্যারেথ কাকা বসে আছেন পাশে, তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে সফি বলতে শুরু করলো, ও কি বেঁচে আছে? সফিকে শুইয়ে দিতে দিতে ওকে আশ্বস্ত করে বলল জোসেফ। তবে মনে হলো জোসেফ যেন ভীষণভাবে আহত হয়েছে। বলল, গ্যারেথ আর আমি কথা বলছিলাম কি করা যায় সেটা নিয়ে। সফি জোসেফের হাতের চাপ মেনে না নিয়ে বসেই থাকলো। বলল, কিন্তু সবচেয়ে কাছের শহরটায় যেতেও গাড়িতে করে পুরো দিন লেগে যাবে। গ্যারেথ কাকার দিকে একবার তাকিয়ে জোসেফ বলল, ঘোড়া ছাড়া রওনা হলে পৌঁছতে যত সময় লাগবে ততক্ষণে হয়তো আমার গাড়িটা চলে আসবে। এরপর গ্যারেথ কাকার সঙ্গে চাপা গলায় কথা বলতে শুরু করলো জোসেফ। এত আস্তে কথা বলছিল সে যে আগুনে কাঠ ফাটার শব্দের আড়ালে চাপা পড়ে যাচ্ছিল ওর কথাগুলো। খুব কষ্ট করে কোনো মতে শুনতে পেল সফি। জোসেফ বলল, মনে হচ্ছে ওসব করার কোনো কারণ নেই। ওর জন্য মনে হয় না আমরা কিছু করতে পারবো। ওকে একটু আরাম দেওয়া ছাড়া আর কিছু করার সুযোগ পাবো না হয়তো। রক্ত উঠে আসছে কাশির সাথে, আজ রাতটুকু কাটবে কিনা বলা যায় না।
জোসেফের কথাগুলো শুনতে শুনতে প্রচন্ড রাগ আর দুঃখে দম বন্ধ হয়ে এলো সোফি। কি যেন একটা মনে পড়ে যেতে চাইছে ও, মানসিকভাবে অস্থির হয়ে আছে, তাই মনে করতে পারলো না কি একটা কাজ যেন করার কথা ছিল। মনে পড়ি পড়ি করেও পড়লো না ওর মনে কথাটা। সোফির দিকে আবেগ ভরা দৃষ্টি নিয়ে জোসেফ বলল, সোনা মেয়ে, যেটা তুমি করেছো সেটা রীতিমতো বোকামি, অলৌকিকভাবে বেঁচে গেছো। কোনো রাগ প্রকাশ পাচ্ছে না জোসেফের কথায় কিংবা আবেভাবে, কিন্তু দু চোখে ফুটে ওঠা ভয়টা দেখতে পেল সোফি। ওকে সে ভয় পাইয়ে দিয়েছে। ওর হাত দুটো নিয়ে নিজের গালের সাথে চেপে ধরল জোসেফ, চাইল ও একটু স্বাভাবিক হোক। ওকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। জোসেফ সোফির হাতের তালুতে মুখটা রেখে বলল, তোমাকে এত ভালোবাসি যে সবসময় ভয় লাগে আমার এই বুঝি হারিয়ে ফেললাম। ওই পিস্তলের আওয়াজটা শুনলাম, তারপর দেখি তুমি নেই, প্রাণ উড়ে গেছিল আমার। তারপর ওই ভয়ঙ্কর খাদের নিচে খুঁজে পেলাম তোমাকে। বলতে বলতে ওর হাতের তালুতে চুমু খেলো জোসেফ, তারপর উঠে গিয়ে একটা কাপ এনে রাখলো ওর সামনে। জিজ্ঞেস করলো, অনেক ব্যথা হচ্ছে তোমার? সোফি বলল, না না, আমি ভালো আছি। হাতে একটা ব্যান্ডেজ দেখতে পেল সোফি। যখন ঘুমোচ্ছিল তখন কেউ বেঁধে দিয়েছে, ভিতঘুটে যন্ত্রণাটা একটু কমেছে। জোসেফ বলল, কষ্ট করে পাশের ঘরে যেতে পারবে? তোমার জামা কাপড় বদলে দিতে পারতাম। ঠান্ডা লেগে যাওয়ার আগে তোমার শুকনো কাপড় চোপড় পরিয়ে দিই। বলতে বলতে ওকে ধরে দাঁড় করালো জোসেফ, আর ঠিক সেই মুহূর্তে কেসে উঠল এলিস। শব্দ শুনে চমকে দাঁড়িয়ে পড়ল সোফি। সেই ভুলে যাওয়া কথাটা মনে পড়ে গেছে ওর। হাত ধরে উত্তেজিত গলায় সে বলে উঠল, এলিসের কি একবারও জ্ঞান ফিরে এসেছিল? নিচের দিকে তাকিয়ে জোসেফ বলল, একবার, অল্প সময়ের জন্য। জোসেফের মুখটা কিরম যেন কালো দেখাতে লাগলো। ওই সময় কি গ্রিমলকের চোখের মতো জলজল করছিল ওর চোখ? প্রশ্নটা করতে গিয়েও সোফির মনে পড়ল খাদের নিচে বসে যখন এলিসের মুখটা দেখেছিল সোফি, ও রাত খোলা চোখে গ্রিমলকের চাউনি ছিল না তখন। এবার জোসেফের মুখে একটু সংশয় দেখতে পেল সোফি। জোসেফ বলল, না, মনে হয় ছিল না। সোফি এবার বলে উঠল, তাহলে ওকে ছেড়ে দিয়েছে গ্রিমলক। কথাটা বলার সময় ওর হৃৎপিণ্ডটা যেন ঘোড়ার মতো ছুটতে শুরু করলো। বলতে লাগলো, ও ভেবেছে পড়ে গিয়ে মরেই যাবে এলিস, তাই হয়তো ওকে ছেড়ে দিয়েছে। জোসেফ জিজ্ঞেস করলো, কিন্তু তাতে কি হলো? গ্যারেথ কাকাও জিজ্ঞেস করলেন, কিন্তু এতে কি হলো? গ্যারেথের কথা শুনে দুজনেই ঘুরে তাকালো ওর দিকে। ব্যঙ্গ আর তিক্ততা ফুটে উঠেছে গ্যারেথের গলায়। গ্যারেথ কাকা বলছেন, জীবনের শেষ দিনটায় মুক্ত হলো, এই আর কি, বড় ভাগ্যের ব্যাপার বলতে হবে। সোফি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতে গিয়ে বলল, না না, আমাদের শুধু নিশ্চিত হতে হবে যে গ্রিমলক এই মুহূর্তে নেই ওর ভেতরে। জোসেফের হাত তখনও ছাড়েনি সোফি। অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে জোসেফ। বলল, কি হয়েছে বলো তো, কি ব্যাপার? কোনো উত্তর না দিয়ে পাতলা সুতির পোশাকের ভেতর থেকে একটা দোমড়ানো মোচড়ানো গাছ বের করে আনলো সোফি। জোসেফের চোখের সামনে তুলে ধরল ওকে দেখানোর জন্য। এক মুহূর্ত জোসেফ চেয়ে রইল গাছটার দিকে, তারপর হাঁ হয়ে গেল ওর মুখটা। বলে উঠল, আরে, এই যে সেসান ব্লুম।
কথাটা কানে যেতেই ঝট করে ঘুরে তাকালেন গ্যারেথ কাকা ছোট ভাঙাচোরা গাছটার দিকে। খুব ছোট্ট একটা চারা গাছ, সোফির হাতের কোনুই সমানও হবে না। ছোট ছোট ফুল ফুটে আছে সেই গাছে, হার্ট শেপের পাপড়ি নীল রঙের ফুলগুলোতে। ওই খাদের নিচে ছিল এটা। আমরা প্রথম যেদিন এখানে এলাম সেদিন দেখেছিলাম। সাঁকো পার হওয়ার সময় নিচের দিকে একবার চোখ পড়ে গেছিল আমার। তখন পুরো জায়গাটা নীল ফুলে ছাওয়া ছিল। এই বৃষ্টিতে বেশিরভাগ গাছ জলে তলিয়ে গেছে। যে অল্প কয়েকটা গাছ ছিল সেগুলোর ওপরে গিয়ে পড়েছিল এলিস। সোফির কথাগুলো শুনতে শুনতে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন গ্যারেথ কাকা। একবারও তার চোখ সরল না ওই ফুলের ওপর থেকে। এগিয়ে গেলেন তিনি, জিজ্ঞেস করলেন, কিন্তু কিভাবে? সোফি বলল, মিস বিশপ ওই ডায়েরিতে লিখেছিলেন যে সেসান ব্লুমের গাছটা তুলে ফেলে দিয়েছিলেন তিনি। শেষ সঙ্গী মারা গেল, তারপর ভাইয়ের মৃত্যু সংবাদ পেলেন তিনি। রাগের মাথায় গাছটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আর সম্ভবত ওই খাদের নিচেই তিনি ফেলে দিয়েছিলেন গাছটা। সোফির কথা উত্তেজিত হয়ে উঠল জোসেফের মুখটা। নিজের হাতের ভেতর নিয়ে এলো সে গাছটা, বিস্ময় ভরা চোখে দেখতে লাগলো। গাছটাকে দেখতে দেখতে বলতে লাগলো, শেষ দিনটাতে ফুলের বীজগুলো প্রায় পরিপক্ক হয়ে এসেছিল, আর এই নদীর তীরের কাদা মাটিতে ভিজেছিল সেই বীজ। সোফি বলল, অনেকগুলো গাছ জন্মে গেল ওটা থেকে। গত 100 বছর ধরে এগুলো বেড়েছ, তারপর তোমার হাতে এসে পড়ল। বলতে বলতে 2 হাতে গাছটা ধরে ওকে চুমু খেলো জোসেফ। এত আকস্মিক ভাবে ঘটে গেল ব্যাপারটা যে ওরা পরস্পর থেকে আলাদা হওয়ার পর হেসে ফেলল সোফি। ওকে আবার চুমু খেয়ে জোসেফ বলল, দারুণ বুদ্ধিমতী মেয়ে তুমি, অবাধ্য পাগল করে দেওয়া মেয়ে, আমার সকল আনন্দের উৎস তুমি। জোসেফের প্রশংসায় লজ্জায় লাল হয়ে উঠল সোফি। কম্বলটা টেনে গলা পর্যন্ত ঢেকে দিল। বলল, ওগুলো আসলে আমি খুঁজিও নি, এলিসের পাশেই ছিল। আমি শুধু অবাক হয়ে লক্ষ্য করলাম নীল রঙের ফুলের পাপড়িগুলো এরকম হার্ট শেপের কি করে হলো। হঠাৎ মনে পড়ল মিস বিশপ সেসান ব্লুমের এরকম বর্ণনা দিয়েছেন, তাই ওটা তুলে নিয়ে চলে এলাম। এবার একটা অদ্ভুত শব্দ শুনে পেছনে ঘুরে তাকালো সোফি। মুখটা লাল হয়ে উঠেছে গ্যারেথ কাকা, 2 গাল ভেসে যাচ্ছে অশ্রুধারায়। 2 হাতে চোখের জলটা মুছে ফেললেন তিনি। বিড়বিড় করে বললেন, বাঁচবে আমার মেয়েটা, তাহলে এবার বাঁচবে। সোফির হাসিটা মুখ থেকে মিলিয়ে গেল। এবার গাছটার দিকে চেয়ে রইল সে। সাবধানে কথা বলতে শুরু করল। বলল, হয়তো তাই, কিন্তু আমাদের নিশ্চিত হওয়া দরকার যে গ্রিমলক এখন এলিসের ভেতর নেই। 1 পা এগিয়ে গেলেন গ্যারেথ কাকা। বললেন, না, সব না ভেবে আমাদের মেয়েটার অবস্থা আরো খারাপ দিকে চলে যাওয়ার আগে চাটা বানিয়ে ফেলা উচিত আমাদের। ঠোঁট দুটো চেটে নিল সোফি। জোসেফের দিকে তাকালো সমর্থনের আশায়। ওর মুখেও একটা সাবধানী ভাব। সেটা লক্ষ্য করে ও নিজের মুখের উত্তেজিত ভাব তিরোহিত হয়ে গেছে ততক্ষণে। গ্রিমলকও কিন্তু ফুলটা চেয়েছিল। তোমার মনে আছে, আমরা যখন ইডির চিঠিটা হাতে পেলাম ঠিক তার পরের দিনই ও এলিসকে ওই শহরে নিয়ে গিয়েছিল। আমি যখন ওখানে ওকে খুঁজে পাই তখন ও বলেছিল যে গ্রিমলক কোনো একটা কারণে ভীষণ ক্ষেপে গেছে। আসলে ওখান থেকে ওই বীজগুলো পায়নি বলেই সেদিন ক্ষেপে গেছিল। কারো মুখের দিকে তাকাতে পারছে না সোফি। বলতে লাগলো, আর আমার বিশ্বাস গ্রিমলক এলিসকে ওই বিপজ্জনক খাত
ঘরটার নিচে নামিয়ে দিয়েছিল ফুলগুলো নিয়ে আসার জন্য। গত রাতে যখন ডায়েরিটা আমরা জোরে জোরে পড়ছিলাম, তখন অত ঘরের বাইরে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল গ্রিমলক। বুঝে গেছিল যে ওই নদীর তীরেই আছে সেই ফুলগুলো, তাই এলিসকে পাঠিয়ে দিয়েছিল ফুলগুলো তুলে আনার জন্য। কিন্তু এলিস ভেজা পাথরে পা দিয়ে পিছলে পড়ে গেল। এই পর্যন্ত বলার পর একটু থেমে অচেতন এলিসের দিকে তাকালো সোফি। ওর শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ। জোসেফ গাছটার দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু গ্রিমলক কি কারণে এই ফুলগুলো চাইতে পারে? সোফি বলল, আমি জানি না, তবে মনে হচ্ছে ওর ধারে কাছেও এই ফুল নেওয়া ঠিক হবে না আমাদের। এবার গ্যারেথ কাকা বলে উঠলেন, গ্রিমলক হয়তো ফুলগুলো নষ্ট করে দিতে চেয়েছিল। ও জানে যে একমাত্র এই ফুলগুলোই এলিসকে বাঁচাতে পারে, তাই আমরা ওগুলো পাওয়ার আগেই হয়তো নষ্ট করে ফেলতে চেয়েছিল। চেয়ারের কিনারায় বসতে বসতে জোসেফ বলল, সেটাও হতে পারে, তবে সোফির ধারণাও যুক্তিসঙ্গত। নিজের স্বার্থেই ফুলগুলো পেতে চেয়েছিল গ্রিমলক। সোফি বলল, গ্রিমলক ওর শরীরে না থাকা অবস্থাতেই ওটা একমাত্র এলিসের উপর প্রয়োগ করা যেতে পারে। আমি যখন ওকে নদীর তীরে খুঁজে পেয়েছিলাম, তখন ওর চোখের চাউনি স্বাভাবিক ছিল। জোসেফ বলল যে যখন জ্ঞান ফিরে এসেছিল, তখন ওর চোখে গ্রিমলকের প্রভাব কিছু দেখতে পায়নি। তাহলে হয়তো গ্রিমলক ভেবে নিয়েছে যে ও আর বাঁচবে না, তাই হয়তো ওকে ছেড়ে চলে গেছে। জোসেফ এবার জিজ্ঞেস করলো, কিন্তু গেলে যাবেই বা কোথায়? আমি যেটা বুঝি, এটা শুধু এলিসের ওপর ভর করতে পারে, কারণ নর্থউডে থাকার সময় দীর্ঘদিন ধরে ওর সাথে একটা বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। তারপর রোজকে জ্যান্ত খেয়ে শক্তি সঞ্চয় করার সুযোগ পেয়েছিল, যে কারণে ও এলিসের ভেতর ঢুকতে সক্ষম হয়। এখন যদি ও এলিসের ভেতর থেকে বেরিয়ে আসে, তাহলে আর কোনো শরীরে ঢুকতে পারবে না, আর মরতেও পারবে না। এই প্রশ্নের উত্তর সোফির কাছে নেই। সাহস করে গ্যারেথ কাকার চোখে চোখ রাখল সে। যে গভীর বিষাদ ফুটে উঠেছে সেই চোখ দুটিতে, সেটা ওর মনটাকে ভেঙে চুরমার করে দিল যেন। গ্যারেথ কাকার কণ্ঠে আকুতি ঝরে পড়ল, প্লিজ, ও মরে যাচ্ছে, আমাদের চেষ্টা তো করতে হবে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।